দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, মার্কিন সিনেটে পাশের জন্য সিনেটরদের প্রতি বাইডেনের আহ্বান। অতি তীব্র তাপপ্রবাহে অস্থির জনজীবন, স্কুল কলেজ ও মাদ্রাসা ২৭শে এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা। এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গড়ে উঠবে আগামী প্রজন্ম, বললেন প্রধানমন্ত্রী। প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম করার ঘোষণা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিল পাশ হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। ইউক্রেনের জন্য পাশ হওয়া বিলে দেশটিকে $60.8 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩১১টি ও বিপক্ষে ১১২ ভোট। অন্যদিকে ইসরায়েলের জন্য পাশ হওয়া বিলে দেশটিকে $২৬.৪ বিলিয়ন সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো ও মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন প্রশাসন। বিল দুটি বাস্তবায়নে এখন মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। দ্রুতই বিল দুটি সিনেটে তোলা হবে। সেখানে বিল দুটি পাশ করার জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। সারা দেশে তাপপ্রবাহের কারণে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা ২১শে এপ্রিল থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত ৭ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে দেশে চলমান তীব্রমাত্রার তাপপ্রবাহ পরিস্থিতিতে উত্তপ্ত অঞ্চল হিসেবে খুলনা বিভাগের সবগুলো জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলকে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদে ওমরের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। কয়েকদিন ধরেই ৪০ ডিগ্রির আশপাশে রয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার তাপমাত্রা। প্রখর রোদে পথঘাট সবকিছুই উত্তপ্ত। এমন পরিস্থিতিতে সবচাইতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরে গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। যশোরে লাগাতার গরমে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। গত ৩ দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ৪০-এর উপরে ওঠানামা করছে। যশোর জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ৫ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ২৫ জন রোগী। এর মধ্যে ১১ জনই শিশু। গরমে সহ্য করা যাচ্ছে না, এই অভাবের জ্বালায় রিক্সা চালাতে পেরেছি, কি করবো? গলা শুকিয়ে যাচ্ছে, গা ঘেমে গ্রামে পুড়ে যাচ্ছে। এইসব বাচ্চারা এবং মুরব্বীরা বেশি কষ্ট পাচ্ছে। যারা দিন মজুরির কাজ করি বা যারা দোকানপাটে কাজ করি, আসলে আমাদের জীবনযাত্রার মান খুব খারাপ অবস্থায়। রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে সংক্রামক ওয়ার্ডে, মানে ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা। তবে এই অতিরিক্ত তাপদাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি বলবো
যে বিনা প্রয়োজনে যেন বাইরে কেউ ঘোরাঘুরি না করে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে, এবং পর্যাপ্ত পরিমাণ তরল খাবার, সেটা দুগ্ধ পানকারী যেসব বাচ্চারা আছে তারা যেন মায়ের দুধ পান করে ঘন ঘন, পাশাপাশি তরল খাবার যতগুলো আছে সেগুলো বেশি খেতে পারবে। শুক্রবার থেকে পরবর্তী 72 ঘন্টা তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল ছাড়া প্রায় সারা দেশেই মাঝারি থেকে মৃদু মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। 10 বছরের ব্যবধানে দেশে তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে অতি তীব্র তাপপ্রবাহে আক্রান্ত খুলনা বিভাগ। অস্বস্তিকর গরমে অস্থির জনজীবন। শনিবার চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় 42.3 ডিগ্রি রেকর্ড করা হয়। তাপমাত্রা আরও বাড়তে পারে এই আশঙ্কায় শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত 72 ঘন্টার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বছরের অন্যতম উষ্ণ মাস এপ্রিল। স্বাভাবিকের চেয়ে দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। রাতের তাপমাত্রাও থাকছে কয়েক ডিগ্রি বেশি। পরপর কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। শুক্রবার চুয়াডাঙ্গাতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার তাপমাত্রা আরও বেড়ে যশোরে হয় 42.6 এবং চুয়াডাঙ্গায় 42.3 ডিগ্রি সেলসিয়াস। 10 বছর আগে সর্বশেষ 2014 সালের 21 মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এই চুয়াডাঙ্গাতেই। আমাদের দেশে কিন্তু 45 ডিগ্রি রেকর্ড আছে, কিন্তু এটা 1972 সালে রাজশাহীতে 45.1 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড আছে মে মাসে। ঢাকার তাপমাত্রা আপনাকে 42.3 ডিগ্রি রেকর্ড আছে, এটা হলো 1960 সালে। তো ঢাকাতেও তাপমাত্রার রেকর্ড আছে, তার মানে কি আমাদের রেকর্ড কিন্তু অনেক বেশি, অত কখনো কম কখনো বেশি। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারির পর শিক্ষা প্রতিষ্ঠান 21 এপ্রিল থেকে 27 এপ্রিল বন্ধ ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের আইনজীবীদের মামলা পরিচালনাকালে গাউন পরিধান শিথিল করে সার্কুলার জারি হয়েছে। গরমে ঘামের সাথে অতিরিক্ত পানি ও লবণ বেরিয়ে পানি শূন্যতা দেখা দেবে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। এতে রক্তচাপ কমে যাওয়া এবং হিটস্ট্রোকের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সুস্থ থাকতে বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। গরমের কারণে হিটস্ট্রোক একটা সম্ভাবনা থাকে, এটা হতে পারে। এটা হলে অনেক কমপ্লিকেশন হয়। ব্লাড আপনি যদি স্বাভাবিকের চেয়ে আপনার ডিহাইড্রেশন বেশি বোঝা যায়, আপনার জিহ্বাটা শুকিয়ে আসতেছে, আপনার মাথাটা ঝিমঝিম করতেছে, আপনি চোখে অন্ধকার দেখতেছেন, তাহলে বোঝা যাবে যে আপনি এখন হিট স্ট্রোকের জামালায় পড়তে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে সেভাবে আপনার প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। আপনাকে লিকুইড খাবার ঘন ঘন খেতে হবে, ছায়াযুক্ত স্থানে বা এয়ার কন্ডিশন রুমে থাকতে হবে। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে আক্রান্ত রাজশাহী, পাবনা এবং খুলনা বিভাগের সবগুলো জেলা। আগামী 2 দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আগামী প্রজন্ম নিজেদের গড়ে তুলবে বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার বিকাশের জন্য প্রত্যেকটি উপজেলা মিনি স্টেডিয়াম গড়ে তোলা হবে। নীলাদ্র শেখরের রিপোর্ট। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সারা দেশের 22 লাখ শিশুর অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রচণ্ড দাবদাহের কারণে ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত খেলা 10 মিনিট কমানো হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
একই সঙ্গে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চর গোলাপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিজয়ী ও রানার আপদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। সেই সাথে বলবো, আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়। শিশুদের সুস্থ জীবন গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সরকার প্রধান। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। এই গরমে যারা খেলেছে তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, আয়োজকদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক, ফিরে এলাম বিরতির পর। প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় তারা গাজায় যুদ্ধবিরতি এবং ত্রাণ নিয়ে কথা বলেছেন। শনিবার ইস্তাম্বুলে এই দুই নেতা প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যমগুলো। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ইস্তাম্বুলের দোলমাবাগ প্রাসাদে স্বাগত জানানো হয়। এ সময় তার সঙ্গে হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা খালেদ মাশাল সহ প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। হানিয়ার সঙ্গে এরদোয়ানের এই বৈঠকটি ভালোভাবে নেয়নি ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎসো মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এই বৈঠকের নিন্দা জানিয়েছেন। এছাড়াও সবার আগে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্ক সফররত মিশরের পররাষ্ট্রমন্ত্রী শামে শৌকির সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। এবারে নিচুল চাচার কৃষি সংবাদ। চাঁদপুরের আলুর দাম বেড়েছে। গত সপ্তাহে খুচরা বাজারে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে দাম 50 থেকে 55 টাকা। বিক্রেতারা বলছেন আমদানি কম হওয়ায় দাম বেড়েছে আলুর। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চাঁদপুরে আলুর সবচেয়ে বড় আড়ত পাল বাজার। প্রতি কেজি আলু খুচরা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। ব্যবসায়ীরা বলছেন বস্তার ওজন, মাটি, ফাটা আলু এসব কারণে 10% আলু নষ্ট হয়। পাইকারিতে বেশি দামে ক্রয় করে বেশি দামে খুচরায় বিক্রি করছেন তারা। আলুর দাম এই জন্যই বেশি যে আপনার আমদানি কম। আলু তো আমদানি কম, এবার এই কারণে আলুর দাম একটু বেশি আর কি। আমরা 5 টাকা কম বেশ কিনি, 5 টাকা কম বেশ বেশি। যেমন বগুড়ার আলু আছে, যশোরের আলু আছে, এটাতে কিনা বেচায় তফাৎ হয়। প্রথম কারণ হলো এবছরে আলুর আবাদ কম হয়েছে, যে জন্য আলুর দামটা একটু বেশি। সার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের খরচ অত্যাধিক বেশি, দাম অনেক বেড়ে গেছে, যে জন্য এক বস্তা আলু প্রোডাকশনের খরচ আগের চেয়ে প্রায় 1.5 গুণ বেশি হয়ে গেছে। আলুর দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। এই মুহূর্তে 25 থেকে 30 টাকা হইলে নর্মাল একটা সিম দইয়া থাকে, কিন্তু ওইটা নাই, অনেক অধিক বেশি হয়ে গেছে। 50 টাকা অনেক বেশি। ইনকাম সীমিত, এখন আমাদের যে খরচটা পড়ে যায়, আমাদের চলতে অনেকটাই টাফ হয়ে যায়। বস্তাতে অনেক দাম,
তো এভাবে হলে আমরা হচ্ছে মধ্যবিত্ত, এখানে যারা সিন্ডিকেট করতেছে বাজার, সরকারের উচিত আমাদের এই সমস্ত সিন্ডিকেটগুলো ভাঙা, এদেরকে দেখা। আলুর দাম নিয়ন্ত্রণে জেলা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন, কাজ করছে জেলা পুলিশ। আমরা আজকে ব্যবসায়ীদেরকে, ব্যবসায়ী সমিতি যারা আছে, নেতৃবৃন্দ আছে, সবাইকে আমরা অনুরোধ করেছি যে বাজারের যে দর, এই বাজার দরটি যাতে সবাই সবার দোকানে প্রদর্শনের ব্যবস্থা করে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে আজকে বাজার দরটা এত। অতিবৃষ্টির কারণেও 2 দফায় বীজ নষ্ট হওয়ায় আলুর ফলন কমে বেড়ে গেছে দাম। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নিজেরাই রাস্তা নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের দুর্গম চর কৃষ্ণপুরবাসী। নদীপথ পরিবর্তনের ফলে হারিয়ে যাওয়া সড়কটি নির্মাণে আর্থিক সহযোগিতার পাশাপাশি স্বেচ্ছাশ্রমেও এগিয়ে এসেছেন তারা। এদিকে দেরিতে হলেও রাস্তা নির্মাণে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রশাসন। শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। কুড়িগ্রামের নিভৃত ও প্রত্যন্ত চর কৃষ্ণপুর বন্যা, খরা, নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় চরাঞ্চলের মানুষকে। 30 বছর আগে প্রাকৃতিক দুর্যোগেই নদীপথ পরিবর্তনের কারণে বিলীন হয়ে যায় চরের যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা এমনকি ফসলের ন্যায্য মূল্য থেকেও দিনের পর দিন বঞ্চিত হয়ে আসছিল চর কৃষ্ণপুরের বাসিন্দারা। সময় মনে করলেন সাঁতুরে আসে মহিলারা, এক গলা পানি নাইমে আসে, কোন চেয়ারম্যান কোন মেম্বার আগে ধরে এবার আর যা চেয়ারম্যান ধরছে আমরা সাহস করে বাঁধিতেছি। আমাদের কাজ আমরা বাঁধে আমরা নিতেছি আমাদের ভালোর জন্য। বন্যার সময় নৌকা দিয়ে আঙ্গারে যাইতে খুব কষ্ট। রাস্তাটা হলে অনেক সুবিধা হবে, রাস্তা হলে আমরা সবাই ভালোভাবে যাতায়াত করতে পারবো। এমন পরিস্থিতিতে নিজেদের উদ্যোগেই রাস্তা নির্মাণ শুরু করেন চরবাসী। প্রায় ধরছি 30 লক্ষ টাকা, কিন্তু দুঃখের বিষয় 30 লক্ষ টাকা তো আমরা উঠাইতে পারতেছি না। অল্প সামান্য কিছু 2-4 লাখ টাকা হাতে নিয়ে কাজ শুরু করছি। কিছু কিছু করে টাকা দিয়ে আমরা রাস্তার কাজ শুরু করছি। যদি আমাদের সরকার আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমাদের কাজটা ভালো হবে। সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন জনপ্রতিনিধি ও প্রশাসন। পর্যাপ্ত হচ্ছে না, মানে দেওয়ার সম্ভব হচ্ছে না, যার জন্য আমরাও সার্বিক সহযোগিতা করতেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যদি একটু সুনজর দেন তাহলে আমাদের এই কাজটা যদি তারা করতে, আমাদের 10-12 হাজার লোকের বিশাল একটা উপকার হবে। এই রাস্তাটির নির্মাণের ফলে এখানকার লোকজন বন্যা থেকেও কিছুটা রক্ষা পাবেন। সবকিছু মিলিয়ে এটা একটা অনন্য উদ্যোগ। এই উদ্যোগটি যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে সেটাই আমরা আশা রাখি। তাছাড়া এখানে সরকারি সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে তারা একটি আবেদনও করেছেন এবং সেই আবেদনটি বিবেচনা করে সেখানে সরকারি সাহায্য প্রদান করা হবে। কৃষ্ণপুর চর থেকে কুমদপুর বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণে ব্যয় হবে প্রায় 30 লাখ টাকা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।